হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার অনেক বন্ধুরই কিন্তু অনেক সময় জিজ্ঞাসা থাকে যে গোবর সার কী করে তৈরি করি। তো আজকে চলুন দেখাই গোবর সার কী করে তৈরি করি। আমি যেভাবে তৈরি করি সেটা তো বারবারই আপনাদেরকে শেয়ার করেছি যে 1 বছরের পুরনো সার আমি সব সময় ব্যবহার করি। তো 6 মাসেও আপনারা ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে তৈরি করতে হবে, কাঁচা গোবর থেকে কি করে সার তৈরি করবেন, আর আমি যেটা করি সেটাও দেখাবো। চলুন দেখাই। আর এটা আমি নিয়ে এসেছি আজকে, আসলে গেছিলাম একটু নার্সারিতে, তো কিছু বীজ আনতেই গেছিলাম। তো সেখানে গিয়ে যে দাদা ওই নার্সারির আছেন উনি কিন্তু বেশ ভালো জানেন। আমি যখন আপনাদের সাথে আমার চ্যানেল ছিল না তখন ওই দাদার কাছ থেকে টুকিটাকি টিপস আমি নিয়ে আসতাম। তো এখন তো আপনারা আছেন, আর আপনাদেরকে কোনো তথ্য যদি আমি ঠিকঠাক দিতে পারি তো সেটা আমারও খুব ভালো লাগবে। তো ওই দাদার কাছেই আমি নার্সারিতে কিভাবে গোবর সার তৈরি করে তো সেটাও জেনে এলাম। চলুন আপনারাও সেভাবে তৈরি করে কিন্তু খুব ভালো সার বাড়িতে তৈরি করতে পারেন। চলুন সেটা কিভাবে বলি। তো আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল 7টায়। তো 7টায় নার্সারি আসিনি, আমরা একটু এদিক ওদিক সেদিক ঘুরে ফিরে শেষে চলে এসেছি এই যে নার্সারিতে। আর আমার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেন, দিদি বীজ কোথা থেকে কালেক্ট করেন বা বীজ কোথা থেকে কালেক্ট করো, অনেকেই জিজ্ঞাসা করেন। তো এখান থেকেও কিন্তু আমি প্রচুর বীজ নিই, আর এখানে খুব বীজগুলো ভালো দেয়। তাছাড়াও আমি বীজের দোকান, অ্যাকচুয়ালি আমি আপনাদের আগেও বলেছি বীজের দোকান পেলেই আমি বীজ কিনি, তো অনলাইন থেকে নিই। আর এখানে এসেই আপনাদের জন্য কিন্তু সুন্দর টিপস এই যে সংগ্রহ করে নিয়েছি, সেটা হচ্ছে গোবর সার আপনারা কিভাবে তৈরি করবেন। তো এখানকার দাদা বললেন যে আপনারা যদি কাঁচা গোবর রেডি করতে চান তাহলে সবথেকে ভালো হয় মাটির ওপরে গোবর সারটা রেখে একদম কাঁচা গোবর ফরমালিন দিয়ে রাখতে হয়। ফরমালিন হচ্ছে কোয়ান্টিটি হবে 1 লিটার জলে 2 থেকে 5 ml। আর এই কাঁচা গোবর সারটার ওপরে এই ফরমালিনগুলো দিয়ে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দিতে হয়। তো এটা কিন্তু এরকমভাবে আমি এর আগে একবার তৈরি করতে দেখেওছি, নার্সারিতে কিন্তু এভাবেই তৈরি করে ওরা। মাটির একটা লেয়ারও দিয়ে নেয়, অনেক সময় নিচে মাটির লেয়ার দিয়ে তার উপরে গোবরটাকে রেখে তার উপরে ফরমালিন দিয়ে তার উপরে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেয়। তো এইভাবেও আপনারা করতে পারেন খুব সহজে, যদি আপনাদের বাড়িতে জায়গা থাকে, যেটা আমাদের পক্ষে করা একটু অসম্ভব হয় যেহেতু আমাদের অতখানি জায়গা নেই বাড়িতে। তো আমরা করতে পারি এরকম ড্রামের মধ্যে, কিন্তু বড় যদি ড্রাম থাকে তো সেই ক্ষেত্রে ড্রামের মধ্যে আমরা করতে পারি। আর এই যে ফরমালিন দেওয়ার কারণ হচ্ছে এটাই যে কাঁচা গোবরও কিন্তু উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া দুটোই থাকে। তো অপকারী ব্যাকটেরিয়াগুলোকে এই ফরমালিনে মেরে ফেলে আর উপকারীগুলো থাকে, সেজন্য কিন্তু ফরমালিনটা দেওয়ার দরকার হয়। তো নার্সারিতে কিভাবে করার আপনারাও বা আমরা কিভাবে করতে পারি সেটা তো দেখালাম। আর আমি কিন্তু ব্যবহার করি এই যে দেখুন এরকম করে প্রচুর গোবর সার আমি বস্তা ভরে রেখে দিই, তারপর এটা আমি সারা বছর ব্যবহার করি। আর যখন নেই ওদের কিন্তু আমি বলেই দিই যে পুরনো সার যেন দেয়। তা এই সারেই তো গাছ করে খুব ভালো গাছ হয়, আপনারা সেটা সব সময় দেখতে পান। এই গাছগুলো তো দেখতে পাচ্ছেন সব কিন্তু ওই রকম গোবর সারেই করা, মানে আমি যেভাবে গোবর সার তৈরি করি। আর ওই দেখুন নিচে ডাক পড়ে গেছে। আর এরা যদি বাড়িতে থাকে তাহলে তো শুধু ডাকতেই থাকে। আমার 2 ছেলে থাকলে তো কোনোই কাজ করতে দেয় না, সমানে ডাকতেই থাকে। তো চলুন যাই দেখি। আপনারা কিন্তু ছেড়ে যাবেন না, এই যাব আর এই আসবো। তো বকবক করতে করতে নিচে এসে দেখছি আসলে এসেছে আমার নন্দাই, সেই জন্যেই ডাকাডাকি করছে। তো নন্দাই নিয়ে এসছে আমার জন্যে ছোটো মাছ বড় মাছ সবই এনেছে। আর আমি ছোটো মাছ খেতে ভালোবাসি বলে নন্দাই কিন্তু মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর ছোটো মাছ এনে দিয়ে যায়। কারণ ওরা থাকে হচ্ছে দুর্গাপুর ব্যারেজের কাছে। আপনারা ব্যারেজ অনেকেই জানেন, দামোদর নদীর ওপরে যে ব্যারেজটা আছে ওর কাছাকাছি। তো ওখানে খুব সুন্দর মাছ পাওয়া যায়, আর আমি ছোটো মাছ ভালোবাসি বলে কিন্তু মাঝে মাঝেই নিয়ে আসে। তো আমি কি দেব, এবার নন্দাই তো মাছ নিয়ে এসছে, আমি তাহলে বাগানের কিছুটা সবজিই দিই। সেজন্য প্রথমেই ওই যে কেটে নিলাম খানিকটা কুমড়ো শাক, সেদিন আমি ননদকে দিতেও চেয়েছিলাম, যাই হোক ভুলে গেছিলাম দিতে। আর খানিকটা দিয়ে দেব এই যে ডাঁটা। আর ডাঁটাগুলো যা সুন্দর হয়েছে, যেমনি খেতে সুন্দর আর তুলতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই যে এত সুন্দর সবজি যদি বাড়িতে হয় কাউকে দিতে কি ভালো লাগে বলুন তো।
তো ডাঁটাগুলোর মাটি এতটাই নরম যে একটা ডাঁটা তুললেই কিন্তু 3-4টে ছোট ছোট ডাঁটা পাশ থেকে উঠে চলে আসে। তো আমি সেই ডাঁটাগুলোকে আবার সাথে সাথে ওখানেই বসিয়ে দিই। আর এই যে একটু ঢাকা দেওয়া থাকে নিচে, অতটা রোদ পড়ে না বলে কিন্তু সেগুলো বেঁচে আবার বড় হতে শুরু করে। তো এভাবে আপনারাও যখন ডাঁটা তুলবেন দেখবেন এই যে সাইড থেকে প্রচুর ডাঁটা যে উঠে আসে, ওগুলো সাথে সাথে আবার বসিয়ে দেবেন, কিচ্ছু হবে না, আবার দেখবেন হয়ে যাবে। আর ডাঁটাটা কিন্তু আমার সত্যি সত্যি ভীষণ লোভনীয় হয়েছে। আর যা চুনো মাছ এনেছে আমার তো দেখেই মনে হলো ওই মাছটা আমি ডাঁটা দিয়েই ঝোল করব। কারণ সেদিন চিংড়ি মাছ করেছিলাম আমি ডাঁটা দিয়ে, আর ওদের জন্য আলাদা করে দিয়েছিলাম অন্তিমদের জন্যে। পরে অন্তিম আমার ঝোলটা দেখে এতই লোভ লেগেছে, বলছে তোমার ঝোলটা একটু দাও তো, দিয়ে খেয়ে বলছে না এরকম করবেই, এখন থেকে এরকম করেই করো। তো এই যে বাগানের কচি কচি ডাঁটা তুলে সাথে সাথে রান্না করা, সে যা টেস্ট, আপনি যাই দিয়ে রান্না করুন এই টেস্ট আর কোথাও পাওয়া যাবে না, খুব সুন্দর। এমনিতেই আমি একটু ডাঁটা ডাঁটা এসব খেতে ভালোবাসি। এই যে কুমড়ো ডাঁটা, তারপরে লাউ ডাঁটা, মানে ডগাগুলো, আর এই যে কাটোয়ার ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি। তারপর আবার বাগানে এরকম কচি কচি ডাঁটা, আমার তো দেখেই মন ভরে যাচ্ছে, খাবো আর কি। আর খেতে তো কী যে অপূর্ব, কি বলবো, একদম মাথা থেকে গোড়া পর্যন্ত একই রকম নরম, একটু আঁশ হয়নি এখনও। তো সেদিন আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে লাল ডাঁটা সাদা ডাঁটার দুটো টেস্ট কীরকম। টেস্ট কিন্তু দুটোরই খুব সুন্দর, লাল ডাঁটাটাও ভীষণ মিষ্টি, খুব সুন্দর হয়েছে, আর সেটা তো কিছুদিন থেকে খাচ্ছি। আর এই যে সাদা ডাঁটাটা আমি এক ডাল ডাঁটা দেবেন বলেই এনেছিলাম, তো সাদা ডাঁটাটাও কিন্তু ভীষণ ভালো। তো লাল কাটোয়া ডাঁটাটা যেহেতু আমি ঝাঁকড়া হবে সেরকম এনেছিলাম, সেজন্য সাদাটা আমি কিন্তু এক ডাল বলেই এনেছিলাম। তো দেখুন এক ডালই দিয়েছে আর খুব সুন্দর হচ্ছেও। তো নন্দাইকে ডাঁটা কুমড়ো শাক সব দিয়ে একটু বসে চা খেয়ে গল্প করে আমি চলে এসেছি আবার আপনাদের সাথে এই যে পেছনের বাগানে আমার নিজের জন্য একটু হারভেস্ট করতে। আর প্রথমেই তুলে নেব একটু কুমড়ো ফুল। আর এবার এই যে এইখানে যে ছোট ছোট চাল কুমড়ো গাছগুলো হয়েছে, যে চাল কুমড়ো দিয়েছিলাম কয়েকদিন আগে আপনাদের দেখালাম, মাঝে মাঝেই কিন্তু আমি যে এরকম করে খুঁড়ে একটু গোড়াটা আলগা করে দিই, একটু দূর দূর দিয়ে চারপাশ দিয়ে খুঁড়ে। তো আজকে আমি একটু এদের খাবারও দিয়ে দেবো। আর এই যে গাছটা এই রকম পজিশনে আসলেই কিন্তু খাবার দেওয়ার মতো হয়ে যায়। তো এইবার যদি আমি একবার খাবার দিয়ে দিই এরা কিন্তু খুব ভালো গ্রো হবে। আর তাছাড়া নিচে এই যে মাটিটাও কিন্তু আমার লাল মাটিই ফেলা আছে নিচের বেডগুলোতে। আর লাল মাটির গাছ ভীষণ সুন্দর হয়। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থেকে থাকে লাল মাটি, তাহলে লাল মাটিতে করতে পারেন। এটাতে যখন জল দেওয়া হয় না তখন যতটা শক্ত, আর জল দিলে কিন্তু ঠিক ততটাই নরম, খুব ভালো হয় লাল মাটির গাছ আমার কাছে। তো আমি সেই জন্য কিন্তু বাগানের সব কিছুতে লাল মাটিই ব্যবহার করি। এটা আপনারা মাঝে মাঝে আমাকে কোয়েশ্চেনও করেন যে দিদি মাটিটা লাল কেন। তো মাটিটা কিন্তু অ্যাকচুয়ালি লালই, খুব ভালো গাছ হয়। আমাদের এখানে নার্সারিগুলোতেও আমি দেখেছি যে এই লাল মাটিটাই ব্যবহার করে। তো এই যে খুঁড়ে আমি চারপাশ থেকে একটু করে এদের গোড়াতে মাটি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো সোজা হয়ে থাকবে আর ভালো হবে গাছগুলো। তো এবার আমি এখানে দিয়ে দেবো একটুখানি খোলের জল। তো দু একদিন আগে থেকেই ভাবছিলাম একটু খোলের জল দেবো, আর যখনই ওপর থেকে আসি তখনই আসলে ভুলে যাচ্ছি, আর খোলের জলটা দেওয়া হচ্ছে না। তো খোলের জল দেওয়ার দেখবেন 4-5 দিনের মধ্যেই কিন্তু গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়ে যাবে, কারণ গাছগুলোর চেহারা খুব ভালো আছে। এবার চলুন আরেকটু বেশ বেগুন আছে তুলে নেই সেগুলো। আর বেগুনটা তোলার আগে এই দেখুন আমার এই কুমড়োটা বড় হচ্ছে, কিন্তু একটা সাইড, চারপাশটা বড় হয়নি। চারপাশ যদি ভালো বড় হতো তাহলে যে এরকমই হতো। তো এবারে তুলে নেব খানিকটা বেগুন। আর এই যে বেগুন গাছগুলো কিন্তু সেই গত বছর থেকে আমাকে বেগুন খাইয়েই যাচ্ছে, এখনও পাচ্ছি বেগুন। আবার এই যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু গাছের চেহারা আবার ফিরে যাচ্ছে, আর আশা করছি আবার এখান থেকে কিছুটা বেগুন কিন্তু পাওয়া যাবে। তো এখন তো অন্য বেগুন গাছগুলোতে একদমই বেগুন দিচ্ছে না, কিন্তু এই বেগুন গাছগুলো সেই যে গত বছর থেকে সারা বছর কিন্তু একদম বন্ধ করেনি বেগুন দেওয়া। আর তুলে নেব একটুখানি নিম পাতা। আসলে এখনকার এই যে বেগুনগুলো খুব একটা কিন্তু টেস্টি নয়, তো নিম বেগুন খেতেই সব থেকে বেশি ভালো লাগে। আর নিম বেগুনটা এমনিতেও আমার ভীষণ ফেভারিট, তো সেই জন্যে এই বেগুনটা যেদিনই তুলি আমি কিন্তু একটু নিম পাতাও তুলে নিই। আর
এখানে এই যে পুঁয়ের চারাটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ছোট্ট টবের মধ্যে ছাদে একটা ছোট্ট গোলাপ ফুটেছিল, আর তার গোড়াতে একটা পুঁয়ের চারা ছিল, আপনাদের আমি অনেকবারই দেখিয়েছি। তো সেই পুঁয়ের চারাটা আমি এনে এই যে পেছন দিকে দেখুন বসিয়েছি, 3-4 দিন হলো। আর এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আমি একটা টব দিয়ে, তো একটুও রোদ পাইনি। এই দেখুন এই টবটা দিয়ে ঢাকা দেওয়া ছিল, কি সুন্দর গ্রো হচ্ছে। চলুন এবার একটু সামনের দিকে চলে যাই। আর সামনের দিকে আসলেই তো এই ফুলের থোকাটা দেখলেই একদম মন ভরে যায়। ফুলটা প্রচুর পরিমাণে ফুটছে, কয়েকদিন আগে যেগুলো ফুটছে সেগুলো ঝরে যাচ্ছে, আবার নতুন ফুল ফুটছে। এটা কিন্তু বেশ এরকম অনেক দিন ভরে চলতে থাকে। তো আমি তো ভেবেছি এখান থেকে বেশ অনেকগুলো চারা করে নেব, আর সামনেটাই তাহলে 5-7টা যদি গাছ এরকম রেখে দিই তাহলে দেখতে হবে না, ওটা দেখে দেখেই আমার সারা দিন কেটে যাবে। আর এখানে দেখুন ছোটোটাও কি সুন্দর হয়েছে। আর এদিকে একটু বৃষ্টি পড়াতেই কিন্তু জবাগুলো এই যে ফুটতে শুরু করেছে। কয়েকটা কুড়ি বেশ রোদের কারণে ফুটতে পারেনি, সেগুলো পড়ে গেছে। তো আমি একটুখানি যে ছায়ার দিকটাই রেখে দিয়েছিলাম, এখন কিন্তু ফুলগুলো দেখুন ফুটতে পারছে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন আমার ভিডিওটি, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারে আজকে একদম নতুন, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।